সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডাকসু নির্বাচন নিয়ে নাটকীয়তা শুরু হয়েছে। একজন প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদনের শুনানিতে হাইকোর্ট জাস্ট ২ মাসের জন্য এই ডাকসু নির্বাচন স্থগিত করে। পরবর্তীতে আমরা দেখলাম অ্যাপিলেট ডিভিশন খুব দ্রুততার সঙ্গে ওই হাইকোর্টের রাইট স্থগিত করে, অর্থাৎ ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হচ্ছে। এই যে হাইকোর্ট প্রাথমিকভাবে যে রায়টি দিয়েছে, এই রায়টি যদি অন্তত ২ দিন বা ৫ দিন যদি বহাল থাকতো, দেশে আবার একটা বড় আন্দোলন দেখতাম। এই আন্দোলনের মধ্যে কার কি যে হয়ে যাইত এটা বোঝা বড় মুশকিল। হয়তো সরকারও পড়ে যেত। এর আগে আমরা দেখেছি শেখ হাসিনার পতন কোথা থেকে কিভাবে হয়েছে। হাইকোর্টের একটা রায়ের পর শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন, তারপরে সেটা আমরা দেখলাম ১ মাসের বেশি সময়ের আন্দোলনে সেটা শেখ হাসিনার পতনের আন্দোলনে গিয়ে ঠেকলো শেষ পর্যন্ত, এবং শেখ হাসিনা পতন হইল। এখন এই ঘটনাকে কেন্দ্র করেও ঠিক একই রকম পরিস্থিতি তৈরি হওয়ার এক ধরনের শঙ্কা তৈরি হয়েছিল। ঘটনাটা কি? এই এই ঘটনার জন্য কি এই পরিস্থিতিতে কি যাওয়া উচিত ছিল কিনা, দেশে যে আসলে কোথায় দিয়ে কি কল কবজা নড়ছে আমরা আসলে বুঝতেছি না। আপনি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র শিবিরের যিনি সভাপতি এস এম ফরহাদ, তিনি ডাকসুতে নির্বাচন করছেন এবং তিনি ছাত্র শিবিরের যে প্যানেল সেখানে জিএস পদে নির্বাচন করছেন। তার প্রার্থিতার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেছেন আরেকজন প্রার্থী, যিনি আবার অপরাজেয় ৭১ এবং অদম্য ২৪-এর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক বি এম ফাহমিদা আলম। তিনি চ্যালেঞ্জ করেছেন। এখন দেখেন, ধরেন আপনি এই চ্যালেঞ্জটা আদালত মনে করলো যে এই রিটটা ঠিক আছে, আমি এটা আমলে নিতে পারি, তাও কি এটা ২ মাস? অন্তত এখনো যে সময় আছে এটা তদন্ত করে এই যে ৫-৭ দিনের মধ্যে বা ৩-৪ দিনের মধ্যেই তো এটার এক ধরনের দেওয়া, রায় দিয়ে দেওয়া কিংবা হচ্ছে একটা সিদ্ধান্ত দিয়ে দেওয়া যেত, কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হচ্ছে আদালত বলতে পারতো আপনারা এই বিষয়ে তদন্ত করেন। এখন প্রশ্ন হইল, এস এম ফরহাদের বিরুদ্ধে যে অভিযোগে রিটটা করা হয়েছে, তিনি ছাত্রলীগ নেতা ছিলেন, তিনি কি আসলে ছাত্রলীগ নেতা ছিলেন কিনা? তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তিনি সেখানে ২০২২ সালে ছাত্রলীগের যে কমিটি হয়েছিল সেখানে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ৬ নাম্বার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এস এম ফরহাদ। এস এম ফরহাদের সঙ্গে ছাত্রলীগের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ সম্পাদক ছিলেন তানভীর হোসেন সৈকত, যিনি কয়দিন আগে আদালত পাড়ায় খুব বিপ্লবী বক্তব্য দিয়েছিলেন পুলিশ নিয়ে যাওয়ার সময়, সেই তানভীর হাসান সৈকতের সঙ্গে তার ছবিও রয়েছে, এবং ছাত্রলীগের মিটিং সভায় এই এস এম ফরহাদের বেশ কিছু ছবি রয়েছে। এবং এস এম ফরহাদ এমন একজন ব্যক্তি যিনি একাধারে নিষিদ্ধ ২টা ছাত্র সংগঠনের নেতা ছিলেন। ছাত্রলীগ এখন নিষিদ্ধ, তিনি পূর্বের নেতা ছিলেন। শিবিরের এখন নেতা তিনি পূর্বে শিবির নিষিদ্ধ ছিল। অর্থাৎ আওয়ামী লীগের শেষ সময়টাতে যখন তড়িঘড়ি করে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল, এখন সেই সংগঠনের নেতা বা এই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হইলেন এস এম ফরহাদ। আবার ছাত্রলীগের একটা ইনস্টিটিউটের, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের তিনি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, ৬ নাম্বার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। অর্থাৎ এই লোকটার আলাদা একটা কারিশমা রয়েছে, যিনি ছাত্রলীগ এবং শিবির, ছাত্র শিবির দুটাতেই তিনি নেতা হিসেবে ছিলেন। এখন এই গুপ্ত রাজনীতির যে ক্রেডিবিলিটি বা গুপ্ত রাজনীতির যে মাস্টার মাইন্ড, আমরা এটা এস এম ফরহাদকে বলতে পারি গুপ্ত রাজনীতির মাস্টার মাইন্ড। আমরা দেখেছি যখন ডাকসু নির্বাচনের যখন প্রার্থীতা যাচাই বাছাই করা হচ্ছিল, যখন ছাত্রলীগের সংশ্লিষ্টতা খোঁজা হচ্ছিল, তখন বেশ কয়েকজন বাদ পড়েছেন। এর মধ্যে অন্যতম ছিলেন বিপি প্রার্থী, যিনি ছিলেন একজন জুলিয়াস সিজার। তার বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়, আরো বেশ কয়েকজনের প্রার্থিতা বাতিল করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন কি তখন দেখেনি যে এস এম ফরহাদ ছাত্রলীগের কমিটিতে ছিলেন? তিনি এখন ছাত্র শিবির করেন বা আগেও ছাত্র শিবির করতেন, তিনি গুপ্ত কিংবা হচ্ছে গুপ্তচর হিসেবে ছাত্রলীগে গিয়েছেন, আমি সবই মেনেছি। তিনি কি ওই কমিটি থেকে পদত্যাগ করেছেন? ছাত্রলীগের সেই কমিটি থেকে ছাত্রলীগ যদি নিষিদ্ধ হয় এবং ছাত্রলীগের কর্মকাণ্ড যদি নিষিদ্ধ হয়, তাদের নেতাদের কর্মকাণ্ড নিষিদ্ধ হয়, সেই অনুসারে যেহেতু ২০২২ সালের সেই কমিটি থেকে এই এস এম ফরহাদ এখনো পদত্যাগ করেননি, সেই অনুসারে তার কর্মকাণ্ড তো নিষিদ্ধ হওয়া উচিত। মানুষ তো এরকমও মনে করতে পারে এস এম ফরহাদ আইসার শিবিরে নতুন করে যোগ দিয়েছেন এবং শিবির তাকে হচ্ছে পুনর্বাসন করছেন, এই বক্তব্য তো তোলা যায়।
তাহলে তিনি কি ছাত্রলীগের সেই কমিটি থেকে পদত্যাগ করতে পারতেন না? আমরা দেখি ছাত্রলীগের এইসব কমিটি সম্পর্কে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা এই সব কমিটিতে শিবিরের লোকজন থাকার বিষয়ে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি গুপ্ত হিসাবে যিনি সভাপতি ছিলেন সাদিক কায়েম, যিনি আবার ডাকসুর ছাত্র শিবিরের প্যানেলের যিনি ভিপি প্রার্থী, সেই সাদিক কায়েম কি বলেছিলেন একটা রিপোর্টে আমি তার পুরাতন একটা বক্তব্য, তিনি বলেন যে তাদের সংগঠনের বিশ্ববিদ্যালয়ের শাখার পুরো কমিটি দ্রুত প্রকাশ করা হবে। গত 15.5 বছরে ফ্যাসিবাদী সরকার আমাদের আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করতে বাধ্য করেছে, আমাদের দানব আকারে হাজির করা হয়েছে। এটি থেকে আমরা নিস্তার চাই। প্রত্যেকে রাজনৈতিক চর্চা করবে এবং মত প্রকাশের স্বাধীনতা করবে, কারো উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না, সেটাই আমাদের চাওয়া। অর্থাৎ তিনি স্বীকার করছেন তারা গুপ্ত রাজনীতি করতে বাধ্য হয়েছিলেন। এখন গুপ্ত রাজনীতি যে করেছেন, এখন তো আপনার এটাকে এক ধরনের আপনার বলতে হবে মানুষকে, আপনাকে জানাতে হবে যে আমি আগে এটা করেছি, আমি এখন এখান থেকে ওই যে কমিটি, আমি এটা শুধুমাত্র আত্মরক্ষার্থে কিংবা ছাত্রলীগের মধ্যে থেকে আমার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্যই আমি শুধুমাত্র ওই কমিটিতে থাকতে হয়েছে বা থাকতে হয়েছিল, আমি এখন সেটাতে নাই, এই কথা তো আপনাকে বলতে হবে, তাই না? তো এই যে বিষয়গুলো, আপনি ছাত্রলীগের নেতা ছিলেন, সেখান থেকে পদত্যাগ করেননি, এটা নিয়ে তো কথা উঠবে। এখন নানাজন বলছে যে হচ্ছে এই যে ফাহমিদা আলম যে রিটটি করেছেন, সেই রিটটি আসলে ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য, কিন্তু তিনি যে রিটটা করেছেন এটাতে ভুল কোথায় ছিল? কোথাও কি আপনি বলতে পারবেন ভুল? জুলিয়াস সিজার যদি ছাত্রলীগ সংশ্লিষ্টতায় যদি তিনি বাদ পড়েন, এস এম ফরহাদ কেন বাদ পড়বেন না? তিনি কিভাবে প্রমাণ করেছেন যে হচ্ছে তিনি আসলে এখনো ছাত্রলীগের সেই গুপ্ত হিসাবে যে শিবিরে জয়েন করেননি? তিনি কি এটা এখন পর্যন্ত প্রমাণ করতে পেরেছেন? আবার যদি আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে, ধরেন আমি তর্কের খাতিরে ধরে নিলাম, ধরেন আগামী 6 মাস পর আওয়ামী লীগ ফিরে আসলো, তো এস এম ফরাজ যদি যায় কয় যে আমি আওয়ামী লীগের রাজনীতিটা জারি রাখার জন্য আমি গুপ্তভাবে শিবিরে ঢুকেছি, তখন কি করবেন? তারা তো আমার একদম গুপ্ত রাজনীতির মাস্টারমাইন্ড মনে হচ্ছে। তো সেরকম একজনের বিরুদ্ধে রিট হয়েছে, সেই রিটের আপনার এতদিন স্থগিতাদেশ নিয়ে আপনি ইয়ে করতে পারেন, নানা ধরনের সমালোচনা করতে পারেন, যদিও আদালতের রায়টাই নিয়ে হচ্ছে খুব বেশি সমালোচনা করার সুযোগ নেই, কারণ এটা কন্টেম্পট অফ কোর্ট হিসাবে বিবেচনা করা হয় সেই জায়গায়। কিন্তু তারপরেও আপনি একজন প্রার্থী বৈধ না অবৈধ, ঢাকা বিশ্ববিদ্যালয় যাচাই করেছে যে কয়দিনে যাচাই করেছে, 2-3 দিনে যাচাই করেছে, সেই প্রার্থী বৈধ না অবৈধ এটা যাচাই করতে হাইকোর্টের কেন 2 মাসের স্থগিতাদেশ দিতে হবে ডাকসু নির্বাচন? জাস্ট এই জায়গায় এই ঘটনাটারে একদম মাঠে মাইরা দিল। কিভাবে আমি বলি, যখন 2 মাসের স্থগিতাদেশ দিল, শিক্ষার্থীরা দেখলো যে 9 সেপ্টেম্বর নির্বাচন হওয়ার কথা, সেটা স্থগিতাদেশ দিয়ে দিল 30 অক্টোবর পর্যন্ত, অর্থাৎ প্রায় 2 মাস, 1 মাস 20 দিনের বেশি সময়। তো এই যে 1 মাস, এই 2 মাসের পরে মানে অক্টোবরের পরে, তার মানে নভেম্বরে আমার তখন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে। তফসিল ঘোষণা হইলে আসলে আর ওই ডাকসু নির্বাচনের নিয়ে আর মানুষের কারো মাথা ব্যথা থাকবে না। রাজনৈতিক সরকার আসলে আসলে কেউই ডাকসু নিয়ে খুব বেশি মাথা ব্যথা করে না। শেখ হাসিনা যে 2019 সালে শেষ পর্যন্ত ওই যে কোটা সংস্কার আন্দোলনের ওই চাপে পইরা যে শেষ পর্যন্ত দিছে, এটাও তো আমরা বুঝি, নাইলে তো সেই জীবনে ডাকসু নির্বাচন দিত না। 90 সালের পর সর্বশেষ আমরা 2019 সালে দেখলাম, 2019 সালের পর আমরা এখন 2025 সালে, প্রায় 26 সালে দেখতেছি। আবার যে কবে হবে সেটা কি আমরা জানি? জানি না তো। তো সেই ডাকসু নির্বাচন নিয়ে এই ছেলে খেলা শুরু হয়েছে। এই ছেলে খেলা বন্ধ করে আপনি ওই প্রার্থীর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, ওই প্রার্থী ছাত্রলীগের কমিটিতে যে রয়েছে, আমার কাছেই প্রমাণ রয়েছে, আমি আপনাদেরকে এই ভিডিওতে আমি নোটিশ যুক্ত করে দিয়েছি। তো এই যে এটা জানতে হলে তো আপনার অনেক দূরে যাইতে হবে না, 2022 সালের ঘটনা, আপনি জাস্ট তাকে জিজ্ঞাসা করেন এবং তাকে দিয়ে একটা স্টেটমেন্ট দেওয়া, না যে আমি ছাত্রলীগে এই রাজনীতি করার জন্য আমি যুক্ত হতে হয়েছে, এখন আমি নাই তাদের সঙ্গে, আমি মূলত শিবির, এটা এটা তাকে দিয়ে বলেন। এখন এটা দিয়ে বলাইলে অসুবিধা কি হবে? হ্যাঁ, মানে সে যে ছাত্রলীগ করেছে এক সময় এবং এমন করা করেছে, তাকে পদ পর্যন্ত দিয়েছে খুশি হয়ে। আপনি দেখেন তখন ছাত্রলীগে পদ পাওয়া একেবারে আকাশ কুসুম বিষয় ছিল, কেননা এত পরিমাণ নেতা হয়ে গেছিল শেখ হাসিনার শেষ সময়ের দিকে ছাত্রলীগের, সবাই ছাত্রলীগ কোটি কোটি টাকা দিয়ে ছাত্রলীগের পদ কেনা হইতো। তো সেই ছাত্রলীগে একটা পদ এস এম ফরহাদ বিনা পয়সায় পাচ্ছেন না? এস এম ফরহাদ সেই রকম ক্যালিবার দেখিয়েছেন, সেই রকম ছাত্রলীগের হিসাবে সেই রকম ডেডিকেশন দেখিয়েছেন, তার কারণেই তিনি পদ পেয়েছিলেন। তো তাকে এখন বলতে হবে আমি আসলে ওইগুলা ফেক ডেডিকেশন ছিল,
আমার আসলে ওইগুলা নিয়ে আমি টিকে থাকার জন্য ছাত্রলীগে দিয়ে আত্মরক্ষা করেছি, ভেতরে ভেতরে আমি শিবিরের রাজনীতি করেছি। তিনি তাও বলুক, তিনি গত ওই ছাত্রলীগের নেতা থাকাকালে তিনি শিবিরের কয়টা প্রোগ্রাম করেছেন, কয়টা প্রোগ্রামে উপস্থিত ছিলেন, সেটারও তিনি প্রমাণ দেখাইতে পারেন যে হচ্ছে যে আমি এই সময়ে এই প্রোগ্রামগুলো করেছি। এই হইলো আমার কথা। এটা নাটকীয়তা চলছে, তবে এস এম ফরহাদের বিরুদ্ধে যে অভিযোগ, এগুলো অবশ্যই তদন্ত হওয়া উচিত। তিনি যদি ছাত্রলীগ থেকে পদত্যাগ না করেন, যদি জুলিয়াস সিজাররা যদি নির্বাচনে অংশ না নিতে পারেন, ছাত্রলীগের অন্য কেউ যদি নির্বাচনে অংশ না নিতে পারেন, ছাত্রলীগের নেতা হিসাবে যেহেতু পদত্যাগ করছেন না কিংবা স্বীকারোক্তি দিচ্ছেন না, সেই হিসাবে এস এম ফরহাদের পদটি নিয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্ত।